অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগতম। পূর্বের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের অনুশীলন 2.1 1 থেকে 4 পর্যন্ত করাইছিলাম। আজকে 6 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা পাওয়া যাবে। 6 নম্বর অঙ্কটা হলো দেওয়া আছে কি এ বি সি, এ সমান কি এ বি, বি এ বি সি, সি কি এ ইন্টারসেকশন বি, তাই না? হলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। এটা আমাকে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে, তাই না? আমরা কি করব? সমাধান। এটা সমাধান প্রক্রিয়া কি কি দেওয়া আছে? প্রথম আমাকে সি বের করতে হবে। তাহলে কি দেওয়া আছে? দেওয়া আছে a equal to AB, B equal to ABC, সুতরাং C equal to A union B equal to কি AB union ABC, তাহলে কি দাঁড়ালো? ABC ইউনিয়ন সংযোগ বলতে আমরা কি বুঝি? সংযোগ মানে তিনটা উপাদানই, অর্থাৎ সমস্ত উপাদানই এখানে থাকবে। এ এখানে আছে, এখানে আছে, একটা লিখতে হবে, দুইটা না। তারপর বি বি একটা এবং সি, তাহলে কি হলো? এখন আমরা কি নির্ণয় করব? বলছে পাওয়ার অফ সি নির্ণয় করব। পাওয়ার অফ সি কি? পাওয়ার অফ সি হলো, পাওয়ার অফ সি বলতে আমরা বলছি সি এর শক্তি সেট, অর্থাৎ সি কে নিয়ে কতগুলো উপসেট তৈরি করা যায় সেটা নির্ণয় করা। তাহলে সি এর উপাদানগুলো নিয়ে যতগুলো উপসেট তৈরি করা যায় তাদের সেটকে বলা হয়েছে পাওয়ার সেট। তাহলে আমরা সরাসরি যদি লিখি, সুতরাং পাওয়ার অফ সি কি লিখতে পারবো? সি এর উপাদানগুলো নিয়ে কতগুলো উপসেট তৈরি করা যাবে প্রথম একটা একটা করে নিব। তাহলে কি হবে? এ বি, তারপর সি, এ বি, তারপর এ সি, তারপর বি সি, তারপর এ, অর্থাৎ এগুলো হলো কি উপাদানগুলো নিয়ে যে সেট হল। এখন আমরা বুঝছিলাম যে প্রত্যেকটা সেট নিজেই নিজের উপসেট। তাহলে এ বি সি হবে একটা, আর একটা হবে কি ফাঁকা সেট। এইগুলো নিয়ে যে সেটটা হবে পাওয়ার অফ সি হবে কি এই সেটগুলো নিয়ে যে সেট হবে। তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এখানে একটা সেকেন্ড। তাহলে আমরা পেলাম কি পাওয়ার অফ সি। পাওয়ার অফ সি উপাদান সংখ্যার আগে বের করি। সুতরাং পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কয়টি? বলছে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা কি? বলছে উপাদান সংখ্যা প্রত্যেকে এক একটা সেট। তাহলে কয়টা আছে যেখানে? 1 2 3 4 5 6 7 8, মানে 8টা। ঠিক আছে? কয়টি সেট? 8টা। আমরা দেখতেছি সি এর উপাদান সংখ্যা এটা, সি এর এখানে সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা 3টি। পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কয়টি? বলছে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 8টি, তাই না? বা 2 টু দি পাওয়ার 3টি। তাহলে আমরা দেখলাম কি যে সি এর উপাদান সংখ্যা যদি 3 হয় তাহলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কয়? 2 এর পাওয়ার 3। তাহলে কি বুঝাবে? যে সি এর উপাদান সংখ্যা যদি n হয়, অর্থাৎ সি এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কত হয়? পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। আমাকে এটাই দেখাইতে বলছে যে
এই সূত্রটা কি বলছে, পাওয়ার অফ দেখাও যে সেই উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ সেই উপাদান সংখ্যাকে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ দেখানো। এরপর আসছে ক্রমজোড় সেট। আমরা ক্লাস 8 এ সমাধান করেছিলাম, যে সমাধানে লিখলাম নির্ণয় সমাধান x, y = 1, 2। এর অর্থ এখানে আমার বুঝাইতেছে কি, প্রথম এই সমাধানের মানটা পূর্ব থেকে নির্ধারিত যে x হবে 1, y হবে 2, এর ব্যতিক্রম হবে না। এই জন্য এগুলোকে এক একটা ক্রমজোড় বলা হয়েছে, এবং এই উপাদানগুলোকে আমরা বলি কি আসলে এগুলো ক্রমজোড় সেট, যার উপাদান পূর্ব থেকে নির্দিষ্ট করা থাকে, তাই না? তাহলে এটা কি নির্দিষ্ট করা আছে যে এটাই হবে। দুইটা ক্রমজোড় উপাদান যদি এক হয় তাহলে x = 1, y = 2। এক একটা ক্রমজোড়ের কোনটা আগে হবে কোনটা পরে হবে এটা আগে থাকতেই নির্ধারিত হয়ে থাকে, তাই না? তাহলে বলছি দুইটা ক্রমজোড় সেট যদি, যেমন আমরা এভাবেও যদি লিখি x, y, এর অর্থ a, b, এর অর্থ কি বুঝবো, x টা হবে a আর y টা হবে b, এর ব্যতিক্রম কিন্তু আমরা বুঝবো না। ক্রমজোড় সেটে এটাই 7 নম্বর। তাহলে দেওয়া আছে কি আমাদের সমাধান যদি আমরা শুরু করি তাহলে লিখতে পারি কি দেওয়া আছে, কি দেওয়া আছে, x - 1 y + 2 = y - 2 2x + 1, তাই না? তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, যে একটা ক্রমজোড় সেট দেওয়া আছে, এই একটা ক্রমজোড় এই একটা ক্রমজোড়, এক একটা জোড়ায় জোড়ায় উপাদানগুলো, এই জন্য ক্রমজোড় বলা হয়েছে। তাহলে ক্রমজোড় সেটের বসে দুটো উপাদান যদি সেম হয় তাহলে এটার প্রথমটা সমান, তাহলে আমরা বলতে পারি সুতরাং ক্রমজোড়ের সংজ্ঞা অনুসারে লিখতে পারি, ক্রমজোড়ের সংজ্ঞা অনুসারে x - 1 = কি y - 2, এটা এক নম্বর, এবং y + 2 = 2x + 1, এটাকে আমরা 2 নং বলতে পারি। এখন এই দুইটা সমীকরণ পেলাম, এই সমীকরণ দুইটাকে আমরা কি করব, সমাধান করব। যে কোনো একটা প্রক্রিয়ায় সমাধান করতে পারবো। আমরা প্রথম এগুলোকে প্রতিস্থাপন করলে সবচেয়ে সুবিধা। প্রতিস্থাপন কিভাবে করব, যে আমরা 1 নং সমীকরণ থেকে x বা y এর মান বের করব, 2 নং সমীকরণে সেটা বসাই দেব। তাহলে 1 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ থেকে কি পাই, এখানে আছে কত, x - 1 = y - 2, এর অর্থ কি, আমরা যদি y এর মান বের করতে চাই তাহলে আমরা এটাকে ঘুরে এভাবে লিখতে পারি, পক্ষান্তর করে, মানে y - 2 = x - 1, বা y কি করতে পারি, বা y লিখতে পারি x - 1 + 2, তাহলে y কি দাঁড়ালো, y দাঁড়ালো x + 1, তাহলে এটাকে আমরা 3 নং সমীকরণ বলতে পারি। এখন আমরা কি করতে পারি, এই মানটা, এই y এর যে মানটা পাইলাম x এর মাধ্যমে, এটা y এর মান না, আসলে x এর মাধ্যমে যে মানটা পাইলাম সেই মানটাকে আমরা কয় নং সমীকরণে, 2 নং সমীকরণে বসাবো। তাহলে কি করব, 2 নং সমীকরণে y = x + 1 বসাই। 2 নং সমীকরণে কি আছে, 2 নং সমীকরণে আছে আমার y + 2 = 2x + 1। তাহলে এখন কি করব, y এর পরিবর্তে কি বসবে, x + 1, তাহলে আমি এখানে বা x + 1 + 2 = 2x + 1, তাহলে আমরা কি করতে পারি, এখন পক্ষান্তর করতে পারি। ব্যাপার এসে একটু যদি করি নাই, x + 3 = 2x + 1। এখন আমরা কি করব, 3 ওই পাশে যাবে, 2x এই পাশে, মানে কি সমান, বাম পক্ষ থেকে ডান পক্ষ, আমরা কি বলি, পক্ষান্তর। তাহলে আমরা কি করব, এখন
পক্ষান্তর করব। তাহলে পক্ষান্তর করে কি পাই হচ্ছে যে বা x minus 2x equal to 1 minus 3, তাহলে কি পেলাম minus x equal to minus 2, উভয় পক্ষ থেকে -1 দ্বারা গুণ করলে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে কি পাবো x equal to 2, কি দ্বারা গুণ করব -1 দ্বারা, মাইনাস দ্বারা না কি -1 দ্বারা গুণ করে, ঠিক আছে। তাহলে পেলাম কি x equal to 2। এখন x এর মানটা কয় নং সমীকরণে বসাবো 3 নং সমীকরণে বসাবো। এখন এটা x এর মান হলো, এখন বলবো কি x এর মান 3 নং সমীকরণে বসাই। 3 নং সমীকরণে বসাই। তাহলে 3 নং সমীকরণ কি আছে আমাদের, এটা 3 নং সমীকরণ y equal to x plus 1, x এর পরিবর্তে কত বসবে y equal to কি x plus 1, x এর পরিবর্তে বসবে 2, 2 plus 1, তাহলে কি হলো y equal to 3, কি দাঁড়ালো y equal to 3। তো সমাধান পাইলাম কি x আর y এর মান আমরা পাইলাম। সুতরাং নির্ণীয় মান x equal to 2, y equal to 3। কখনো বলে যে xy নির্ণয় করো, মানে এরকম যদি xy বলে xy এর মান নির্ণয় করো, তখন আমরা xy equal to এভাবে লিখব 2, 3। যদি xy নির্ণয় করতে বলে তাহলে এভাবে নির্ণয় করব, আর যদি মান নির্ণয় করতে বলে xy এর মান তাহলে আমরা এভাবে করতে পারি, এটাও লিখতে পারি, দুইটাই লেখা যাবে। কার্তেশীয় গুণোচ্ছেদ কি, এগুলো কার্তেশীয় গুণোচ্ছেদ বা কার্তেশীয় গুণোচ্ছেদ। কার্তেশীয় গুণোচ্ছেদটা কি আমি বলি এরকম যে এখানে দুইটা, এখানে তিনজন স্টুডেন্ট আছে x y z, এখানে তিনটা আছে, একটা ফিল্ড, একটা হাউস, একটা স্কুল। তাহলে এর অর্থ এই সেটে আছে a, এই সেটে b, b এর সদস্য হলো কি তিনটা স্থান, একটা ফিল্ড, একটা হাউস আর একটা স্কুল। আর এখানে বলছে তিনজন স্টুডেন্ট, একজন x, একটা y, একটা z। তাহলে কি হইতে পারে x এর অবস্থান y হয় ফিল্ড অথবা হাউস অথবা স্কুল, তিনটা, তাই না। তাহলে আমরা কিভাবে লিখতে পারি x, f ক্রমজোড়ের মাধ্যমে যখন এরকম করে লিখি x, h, x, s, মানে তিনটা অবস্থান সম্ভাব্য, সম্ভাব্য অবস্থানগুলোকে যদি ভাবে প্রকাশ করি x, f, x, h, x, s, আবার y, f, y, h, তারপর y, s, তারপর z, h, z, f, z, h, z, s। এই যে সম্ভাব্য অবস্থান প্রকাশ করলাম কার মাধ্যমে, এই দুইটা সেটের মাধ্যমে, তখন এই দুইটা সেটের উপাদানগুলোকে এইভাবে আমরা সম্ভাব্য অবস্থান প্রকাশ করলো যে x কি নিতে পারে হয় মাঠে, নতুবা কোথায় ঘরে, নতুবা স্কুলে, এই তিনটা জিনিস আমরা এইভাবে সূচিত করতে পারি। এইটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট প্রকাশ করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলে যেটা হবে সেটার নাম কি কার্তেশীয় গুণোচ্ছেদ, মানে একটা জোড়া সম্ভাব্য, কিন্তু এইটাকে বলা হয়েছে কি কার্তেশীয় গুণোচ্ছেদ। এর উপর ভিত্তি করে 8 নম্বর 9 নম্বর অঙ্ক এভাবে করা যাবে। আমি 8 গ আটের গ, ঠিক আছে। আটের গ হচ্ছে p equal to 3, 5, 7, তারপর q equal to 5, 7, তারপর r এবং r equal
টু পি স্ল্যাশ কিউ, ঠিক আছে? হলে কি নির্ণয় করতে বলছি? পি ক্রস পি ইউনিয়ন কিউ, পি ইউনিয়ন কিউ ক্রস আর, ক্রস আর আমরা গুণ বলি না, যেটা ক্রস গুণন, যেহেতু মানে কার্তেশীয় গুণোচ্ছেদকে ক্রস গুণোচ্ছেদ বলা হয়, ক্রস গুণন সেট। তাহলে আমরা এটাকে কি বলছি? এটা নির্ণয় করতে বলছি। তাহলে এত নির্ণয় কর, এটা হলো প্রশ্ন। আচ্ছা, এখন শুরু করবো কি দিয়ে? আর কি কি জিনিস দেওয়া আছে? পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে। প্রথম আর নির্ণয় করতে হবে, আবার পি ইউনিয়ন কিউ নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা কি লিখবো? সমাধান দেওয়া আছে, কি দেওয়া আছে? পি ইকুয়াল টু 3, 5, 7, কিউ ইকুয়াল টু 5, 7, তাই না? সুতরাং পি ইউনিয়ন কিউ, পি ইউনিয়ন কিউ কি হবে? পি 3, 5, 7 ইউনিয়ন কিউ কি 5, 7। তাহলে কি হলো? সংযোগ মানে কি? একত্রীকরণ। তো এগুলোকে আমরা কি করব? একত্র করব। তাহলে কি থাকতে পারে? একত্রীকরণ মানে সবগুলো উপাদানই এক জায়গায় নিয়ে আসা। তাহলে এখানে 3, 5, 7, এছাড়া আর কেউ নাই, এই জন্য আমাদের এটাই হবে, তাই না? তারপর হবে কি? এবং আর নির্ণয় করতে হবে। আর ইকুয়াল টু পি স্ল্যাশ কিউ, না পি কি আছে? পি হলো 3, 5, 7 স্ল্যাশ কিউ, কিউ থেকে আছে শুধু 5, 7। এর অর্থ এইখান থেকে এই উপাদানগুলো বাদ দিয়ে দেবো। কোথা থেকে? 3, 5, 7 থেকে 5, 7টা বাদ দিয়ে দেবো। থাকবে কি? শুধু থাকবে 3, তাই না? সুতরাং এখন আমরা কি নির্ণয় করবো? আমাকে নির্ণয় করতে বলছে কি? সুতরাং পি ইউনিয়ন কিউ ক্রস আর, তাহলে পি ইউনিয়ন কিতে আমরা কি পেলাম? 3, 5, 7 গুণ 3। এখানে আমরা একটা জিনিস আমি বলি নাই, যে সাধারণত যখন ক্রস গুণন হবে তখন দ্বিতীয়টা কখনো, দ্বিতীয় সেটের উপাদান কখনো প্রথম হবে না। মানে এই উপাদানটাকে আগে লিখবো না, আমরা এইটার উপাদান আগে লিখবো। মানে 3, 3, ঠিক আছে? তারপর 3, 5, 3, ঠিক আছে? 7, 7, 3, তাই না? অর্থাৎ এই সেটের উপাদানটা প্রথম দিতে হবে, এই সেটের উপাদান দ্বিতীয় দিতে হবে। এভাবেই নির্ধারিত বলে এটাকে বলা হয়েছে ক্রম জোড় সেট। এই উপাদানগুলোকে যেহেতু পূর্ব নির্ধারণ করা আছে যে এটা প্রথম হবে, এটা পরে হবে, অর্থাৎ প্রথম উপাদানটা প্রথম, দ্বিতীয়টার উপাদান দ্বিতীয় অবস্থানে হবে। এই জন্য এটার নাম দিয়েছে কি? এক একটাকে ক্রম জোড় সেট। আর টোটালটাকে এইভাবে গুণ করার এই প্রক্রিয়াটাকে বলা হয়েছে কার্তেশীয় গুণোচ্ছেদ, ঠিক আছে? এরপর আমরা একটু আলোচনা করি। 9 নম্বর বলছে কি? 35 সকল গুণনীয়কের সেট। করবো না, একটু আলোচনা করে দিই। গুণনীয়কের সেট, গুণনীয়ক 35 এর গুণনীয়ক কি? বলছে গুণনীয়কের সেট নাম দিয়েছে এ। কার গুণনীয়ক? 35 এর গুণনীয়ক। 35 এর গুণনীয়ক কি কি হতে পারে? বলছে 35 কে যে সকল সংখ্যা দ্বারা 35 বিভাজ্য, যে সকল সংখ্যা দ্বারা 35 বিভাজ্য। তাহলে কি কি দ্বারা বিভাজ্য? বলছে প্রথম 1, তারপর 5, 7 আর হলো 35, এই তিনটা মানে 35, তাই না? তারপর আছে কত? বি হলো 45 এর গুণনীয়ক, অর্থাৎ 45 কে যে সকল সংখ্যা 45 যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য। 45 কি দ্বারা বিভাজ্য? হচ্ছে 1, 3, 5, তারপর 15, তারপর 45,
এখন বলছে কি নির্ণয় করতে বলছে, ইউনিয়ন এবং ইন্টারসেকশন। এগুলো আমরা দেখি 9 নম্বরের অ্যান্সার কি, তাই না? এগুলো আমাদের সলভ করার কোনো প্রয়োজন নাই। তারপর বলছে যে 10 নম্বরের অ্যান্সারটা কি? 10 নম্বর বলছে এরকম, যে সকল সংখ্যা দ্বারা 346 ও 556 কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে। এর অর্থ 346 কে ভাগ করলে অবশিষ্ট থাকবে কি? অবশিষ্ট যেটা থাকবে সেটা 31। 556 কে ভাগ করলে অবশিষ্ট থাকবে কত? 31, তাই না? এটাকে ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে, এটাকে ভাগ করলেও 31 অবশিষ্ট থাকবে। আমি যদি 31 বিয়োগ করে দিই তাহলে সংখ্যাটা কিরকম হবে? 31 বিয়োগ করলে হয় 315। আবার এখান থেকে যদি আমি 31 বিয়োগ করে দিই তাহলে হয় 525। এর অর্থ জিনিসটা আমরা এরকম বুঝতেছি যে 31 কে অর্থাৎ 346 কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে, 315 কে ভাগ করলে কি অবশিষ্ট? কোনো অবশিষ্ট থাকবে না। তাহলে সংখ্যাটা কিরকম হবে? 346 কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে, কিন্তু 315 কে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। 556 কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে, কিন্তু 525 কে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। তাহলে এর অর্থ সংখ্যাটা 315 এর গুণনীয়ক 525 এর গুণনীয়ক। সংখ্যাটা কি হবে? 315 এর গুণনীয়ক এবং 525 এর গুণনীয়ক। আবার বলছে সে কত অবশিষ্ট থাকবে? 31। তাহলে এখানে যে সংখ্যাটা হবে সেটা অবশ্যই, যেহেতু এই সংখ্যাটা দ্বারা বিভাজ্য, তাহলে এইটাকে আমরা বলছি এই যে 315 এর যে গুণনীয়ক হবে সেই গুণনীয়কটা অবশ্যই 31 এর থেকে কি হবে? বড় হবে। 31 এর চেয়ে ছোট হইতে পারবে না, কারণ ভাগশেষ সর্বদাই ভাজকের চেয়ে কি হবে? ছোট হবে। অর্থাৎ ভাজক বড় হবে, ভাগশেষ ছোট হবে, তাই না? অর্থাৎ ভাগশেষ কখনোই বড় হইতে পারে না। তাহলে কি হলো? 300 সংখ্যাটা কি হবে? 315 এর গুণনীয়ক আর 525 এর গুণনীয়ক। তাহলে 315 এর গুণনীয়কের চেয়ে এবং সে 31 অপেক্ষা বড়, আবার 525 এর গুণনীয়কের চেয়ে 31 অপেক্ষা বড়। তাহলে এই সংখ্যাগুলোকে আমাকে লিখে একটাকে মনে করব a আর একটা মনে করব কি b। এইরকম গুণনীয়কের এইটার গুণনীয়কের সেট বের করব যা কত 31 অপেক্ষা বড়, তারপর আমরা এখানে তালিকা করব, তারপর b এখানে তালিকা করব, তারপর তাদের ইন্টারসেকশন মানে সেট বের করব। কারণ বলছে যে দুইটা কি বিভাজ্য, দুইটা সংখ্যা কি মানে 346 কে ভাগ করলো 31, 556 কে ভাগ করলো 31। এর অর্থ সংখ্যাটা 315 এবং 525 এর সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ, ধন্যবাদ। পরবর্তীতে আবার